ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে। হারুন রশিদ, যে বোঝা 3 মাস আগে মনে হয়েছিল 37%, এক্সট্রা 37%, সেখান থেকে 2% কমলো শুল্ক, তাতে 35। তার মানে পণ্যভেদে 50 থেকে 52% শুল্ক গুনতে হবে এবং এটা সরকার বলছে আলোচনা করে কমানো সম্ভব। সম্ভব কি? আলোচনা করে অনেক কিছুই কমানো সম্ভব। তো কোন সময় আমরা সেই কথাটি বলছি সেটি খুব গুরুত্বপূর্ণ। আপনি ট্রাম্পের চিঠিটার ভাষা যদি আপনি পড়েন তাহলে খেয়াল করবেন যে তিনি কিন্তু খুব রিজিড অবস্থানে চলে গেছেন এবং 2% এটি হচ্ছে আর কি এমনি কিছু একটা। কিন্তু আপনি যদি এখন আলোচনার কালকে যদি একটা দিন যদি আপনি বলেন বা আর একটা বুধবার বা যেদিন আলোচনার কথা 9 তারিখে বলা হচ্ছে, তো একদিন বা 2 দিন আপনি এর আগে 37 বার অথবা 28 বার আলোচনা করলেন, তার রেজাল্টটা কোথায় সেটা তো আমাদের জানা দরকার। আমি কথা বলছিলাম আজকেই কয়েকজন আমাদের এখানে যারা পোশাক শিল্পের সাথে জড়িত বা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তারা আমাকে যেটা বলছেন যে স্টেক হোল্ডারদের নিয়ে যে এখানে আলোচনার প্রস্তুতি সেটা কোথায়, মানে তারা তো জানেন না কি আলোচনা হয়েছে, কোথায় আলোচনা হয়েছে, প্রবলেমটা কোথায়। এখন হচ্ছে আপনি খেয়াল করেন একই সঙ্গে কিন্তু ভারত আলোচনা করেছে, চায়না আলোচনা করেছে, আমি আমাদের প্রতিদ্বন্দ্বীদের কথা বলছি, সবার কথা বলছি না, ভিয়েতনাম আলোচনা করেছে। ভিয়েতনামেরটা কত 20%, এটা কিন্তু আগেই চলে আসছে। এখন আমাদের যদি 35% থাকে, আমরা কিন্তু তৈরি পোশাকে তাদের প্রতিদ্বন্দ্বী, আমরা কিন্তু 15, আপনি যদি তাদের যে 20 হয় এখানে আর আমাদের যদি 35 হয়, মানে 15% আমরা বাড়তি কম্পিটিশনে পড়ে গেলাম। খেয়াল করেন কিন্তু এখন ভারতের সাথে তাদের একটা সেটেলমেন্ট হয়ে যাবে, চীনের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা এত দেরিতে ধরেন 3 মাস ধরে আমরা, আমি বলবো না চুপচাপ ছিলেন কি ছিলেন না সেটা তো আমি জানি না, আমরা শুনেছি 28 বার বৈঠক হয়েছে, সে বৈঠকের রেজাল্টই কোথায়? এখন ধরেন সেখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন বিশেষ, আর একজন রয়েছেন, আরো সচিব বোধহয় যাচ্ছেন, নিরাপত্তা উপদেষ্টা আছেন সেখানে, নিরাপত্তা উপদেষ্টা আছেন, জি। তো আমি জানি খলিলুর রহমান সাহেব, জি। তো আমি জানি না যে একদিনের আলাপে এই বরফ গলবে কিনা। ওই আলাপের কথা বলছেন, আলোচনার কথা বলছেন, সেটি তো আলোচনায় তো অনেক কিছুই হয়, কিন্তু সময়টি কোথায়? 1 আগস্ট থেকে এটি কার্যকর হচ্ছে এবং ট্রাম্প খুব শক্ত ভাষায় বলেছেন এবং বলেছেন যে আমরা যদি কোনো কাউন্টার ব্যবস্থা নেই, যতটুকু কাউন্টার ব্যবস্থা নেব ঠিক ততটুকুই তারা নেবেন। এবং ট্রাম্পের কিন্তু আরেকটি ল্যাঙ্গুয়েজ খুব মানে প্রাণিধানযোগ্য। উনি বলছেন যে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আমরা এক জায়গায় পৌঁছতে পারিনি। উনি বলছেন না সেই জায়গাটা তৈরি হয়নি, সেই জায়গাটা তৈরি করার দরকার ছিল। কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে, যদি আপনি ধরেন আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি তৈরি পোশাকে, আপনারা যদি সেই হিসাবটাও দেখেন যে আমরা কিন্তু তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ওই মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সে 18%, আমরা যে টোটাল যে পোশাক রপ্তানি করি তার 18% সম্ভবত, হ্যাঁ 18% মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি হয়। তো এটি হচ্ছে আপনার সিঙ্গেল কান্ট্রি, খেয়াল করেন সেটা যদি হয়। আবার কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের যে ট্রেড গ্যাপ, আমাদের ট্রেড গ্যাপ কিন্তু তার চেয়ে কম। তো আমরা যদি সেই কমই হই তাহলে সেই জায়গাটি আমরা ব্যবহার করতে পারলাম না কেন, এটি কিন্তু সবচেয়ে এখন বলা হচ্ছে, কিন্তু আমরা কেন পারলাম না সেটি কিন্তু সবচেয়ে বড় ঘটনা। অন্যান্যদের যদি আপনি তুলনা করেন, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, ওটা আমাদের জন্য ফ্যাক্টর না। আমাদের জন্য ফ্যাক্টর ভারত, আমাদের পাকিস্তান। দেখেন পাকিস্তান কিন্তু শুরুতে যখন আপনার আরোপ করেছিল তখনই কিন্তু কম 28%। তো পাকিস্তানের যদি এখন নাও কমায় তাতেও তারা কম্পিটিশনে কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সক্ষমতায় রয়েছে। এই যে আমাদের অন্যান্য পণ্য যায়, এর ভিতরে চামড়া রয়েছে, আমাদের অন্যান্য জিনিস রয়েছে, কিন্তু আমাদের মেইন এক্সপোর্ট হচ্ছে আপনার এই তৈরি পোশাক। এবং তৈরি পোশাকের আরেকটা বিষয়, শুধুমাত্র তৈরি পোশাক, এখানে কিন্তু এক্সপোর্টের সম্পর্কটা আপনি দেখবেন না, দুটি দেশের সাথে রিলেশনের জায়গাটাও কিন্তু এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে, সেটি বোঝার বিষয় আছে। তবে আমি আশাবাদী তো হতেই চাই, যেহেতু সরকার বলছে, আমাদের ফিনান্স অ্যাডভাইজারও বলেছেন যে আমাদের সামনে আশা আছে। তো দেখি সেই আশা যদি আমাদের জন্য ভালো হয় তো ভালো, কিন্তু না হলে তো আমাদের তো অনেক বিপর্যয়ে পড়বো। আমরা সেটি কিভাবে সামলাবো সেই প্রস্তুতিও আছে কিনা আমি ঠিক জানি না। আমরা কিন্তু এখনো আলোচনার কথা বলছি, যে আশা করছি, যেমন আমাদের ফিনান্স অ্যাডভাইজার বলছেন, কিন্তু যদি না হয় তাহলে আমরা এটা কিভাবে সামাল দেব, আমাদের বিকল্প বাজার কি হবে, আমাদের
আর কোন আপনার অনেকে বলে সাউথ সাউথ চুক্তিতে আমরা যাব কিনা, সেই জিনিসগুলোর আদৌ কোনো প্রস্তুতি আছে না। প্রস্তুতি কিন্তু দুইটাই, যে 3 মাসে আমরা কি করলাম সেটি আমাদের কাছে খুব স্পষ্ট না। আর হচ্ছে যদি 3 মাসে নাও হয়, নাও তো হতে পারে, কারণ ট্রাম্পকে অনেকে তো ম্যাডম্যান তত্ত্বের এখন তাকে বলা হয়, যিনি বাস্তবায়ন করেন। সেটি মাথায় রেখে আমাদের তো সেই অনুযায়ী বাড়তি কি প্রস্তুতি আছে, বিকল্প প্রস্তুতি আমরা কেন ধরেই নিচ্ছি যে হয়ে যাবে, যদি না হয় তাহলে আমাদের কি হবে, রাইট, না হয় তাহলে আমাদের কি হবে। আব্দুল্লাহ, এই জায়গাটা এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু এমনিতেই ভালো না, ব্যবসায়ীরা এমনিতেই নানা ধরনের চাপের মধ্যে আছে, তার মধ্যে যদি তৈরি পোশাক খাত আমাদের মানে একটা স্ট্রং জায়গা, সেখানে যদি এরকম একটা ধাক্কার মধ্যে পড়ে তাহলে তো বিপদ। যে এই ডিবিসি নিউজের এই টক শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো আসলে ট্রাম্পের, শুধু আমরা নয়, বাংলাদেশ নয়, পুরো বিশ্বটাই ট্রাম্পের শুল্ক সন্ত্রাসের কবলে পড়েছে। এটা পুরো বিশ্বকেই নানান ভাবে ভোগাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ধাক্কা হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি এখনো আশাবাদের জায়গাটার কথা বলতে চাই যে আমাদের যে প্রেস সচিব আছেন, প্রধান উপদেষ্টা, তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন যে আলোচনার মাধ্যমে একটা কিছু হবে। আমরাও বিশ্বাস করি একটা কিছু হবে। আপনি যে কথাটি বলছেন ভিয়েতনামের সাথে আমাদের যে ঝুঁকির কথাটা বলছেন, এই জায়গাটাতে বিশ্লেষণটা ভিন্ন রকমও আছে। ভিয়েতনামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসার যে ভলিউম, তার প্রায় মানে 6 ভাগের 1 ভাগ আমাদের ভলিউম। তো সুতরাং তাদের সাথে যে শুল্ক যে যুদ্ধ, এইটার সাথে আমাদের তুলনা করতে গেলে একেবারে সরলীকরণ করার এখানে জায়গাটা তেমন না। তাছাড়া আমাদের এখনো পর্যন্ত এই আশঙ্কাগুলো আমাদের কিন্তু অনেকদিন ধরে আমাদেরকে আমেরিকার এই শুল্কারোপ বা আমেরিকাতে নানান ধরনের প্রতিবন্ধকতার ঝুঁকির মুখে আমাদের এই আশঙ্কাটা অনেকদিন ধরেই আমাদের মাথায় আছে। আমাদের ব্যবসায়ীরা প্রায়ই এই বিষয়গুলোকে সামনে আসছেন, কিন্তু পাশাপাশি আমাদের কিন্তু রপ্তানিতে আমাদের অগ্রগতিও কিন্তু অনেক ভালো। আমাদের প্রবৃদ্ধি যদি গত 1 বছরের চিত্র দেখেন অনেক ভালো, এবং আগামী দিনগুলোতে যে আমরা ঝুঁকির কথা বলছি, এই ঝুঁকি বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকিতে যেটা পড়বে, যদি ট্রাম্প যদি এই ক্ষেত্রে কোনো রকম কনসিডার না করেন, তাহলে আমাদের ব্যবসায়ীরা আমাদের রপ্তানিতে বা আয়ে খুব বড় ধরনের প্রভাব পড়বে। আমি এটা বিশ্বাস করছি না, এই কারণ আমাদের ব্যবসায়ীদের একটা অভ্যাস আছে যে তারা যত রকমের মানে ঝুঁকির মুখে, যত ধরনের তাদের ব্যবসায়িক নেতিবাচক প্রভাব পড়বে, এটা সবকিছু তারা পুষিয়ে নেয় আমাদের এই যে শ্রমিকদের উপর দিয়ে। দেখবেন যে এখানে তারা শ্রমিকের উপর, শ্রমিকের বেতন কমানো থেকে শুরু করে নানান ভাবে তারা এটা ম্যানেজ করে। তাদের আসল জায়গাটা তারা কিন্তু ঠিকই অতীতের আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে তারা সেইগুলো ঠিক রাখে। তাহলে তো প্রকারান্তরের প্রভাবটা তো পড়লই, প্রকারান্তরের প্রভাবটা তো পড়লই। আলটিমেটলি আমাদের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশই ক্ষতিগ্রস্ত হওয়া। তো আমরা বিশ্বাস করি যে আগামীকালে যে আলোচনার কথা বলছেন, এবং সরকারের প্রধান দপ্তর যেটা, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্ট্যাটাস দিয়ে আমি দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেছেন একটা ভালো কিছু আসবে, বা অন্যান্য যে গুলো আপনারা এর মধ্যে কথা বলেছেন। তো আমি বিশ্বাস করি যে এই জায়গাটাতে এখনই আমরা হতাশ হতে চাই না আর কি। ট্রাম্পের যে পাগলামি, এই পাগলাটে স্বভাবের কারণে তার সাথে যেভাবে বোঝাপড়াটা করা দরকার, সেটা ডক্টর ইউনূস সরকারের জায়গা থেকে আন্তরিকভাবেই চেষ্টা করা হচ্ছে বলে আমরা জানি। কিন্তু ইমামুল্লাহ, ওই যে এই জায়গাটায় যে হারুনুর রশিদ বললেন না, যে যতটুকু শোনা যায় যে 28টার মতো বৈঠক হয়েছে গত 3 মাসে, অগ্রগতি কোথায়? এখানে শেষ মুহূর্তে এসে, যেখানে 9 তারিখে বৈঠকের কথা বলা হচ্ছে, শেষ মুহূর্তে এসে এটা সময় পাওয়া গেল, তাতে কতটুকু অগ্রগতি হবে? এই আলোচনাটা কিন্তু অব্যাহত ছিল বলেই তো 28টা বৈঠক হয়েছে। এখন ট্রাম্পের যে বিষয়টা আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের এখানে আমাদের আঞ্চলিক রাজনীতির একটা প্রভাব থাকবে। শেষ পর্যন্ত আমরা কতটা সুবিধা পাবো, এটার সাথে কিন্তু আঞ্চলিক রাজনীতির একটা প্রভাব থাকবে। বিশেষ করে চায়নার সাথে আমরা যে ঘনিষ্ঠ হচ্ছি, এটার একটা প্রভাব এখানে থাকবে। ট্রাম্প এটাকেও মাথায় রাখবেন। ভারতের সাথে আমাদের সম্পর্কের যে কূটনৈতিক সম্পর্কের যে শীতল অবস্থা আছে, এগুলো ভারতের লবি থেকে নানান ভাবে আমাদেরকে চাপে ফেলার জন্য এই চেষ্টাগুলো, নানান ধরনের অপচেষ্টা করা হবে। এগুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা কতটুকু ট্রাম্পের কাছ থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই মুহূর্তে সুবিধা নিতে পারবো। তারপরেও আমি আশাবাদী হতে চাই, কিছু না কিছু আমরা একটা
ফলাফল এই পর্যায়ে থাকবে না, অন্তত পক্ষে একটা ভালো ফল আসবে বলে আমি বিশ্বাস করছি। আমরাও আশা করতে চাই, আমরা হতাশ হতে চাই না অবশ্যই। সেই জায়গাটায় হতাশার জায়গা যেহেতু বারবার আসছে হারুনুর রশিদ, আশা ওই যে আপনি যেটা বললেন আবারও রেফারেন্স দিয়ে বলতে হয় যে 28টা বৈঠক হলো, সেটার আউটকাম কি, শেষ একটা বৈঠকে কি হবে। সে জায়গাটা যদি হয় যে এম আবদুল্লাহ বললেন যে খুব একটা প্রভাব পড়বে না, খুব একটা প্রভাব পড়বে না, এটাও কি বলতে পারি আমরা? আমি একটা দেখাই যে এপ্রিলে যখন প্রথম শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, বার্গেনিং এর জায়গাটাকে দেখাই, তখন ভিয়েতনামের উপরে ছিল 46% আর আমাদের উপর ছিল 37%। তো ভিয়েতনাম 46 থেকে যদি 20% নামিয়ে আনতে পারে, তাহলে আমাদের বার্গেনিং এর জায়গাটা আমার বুঝতে হবে যে ভিয়েতনাম বার্গেনিং করেছে কিভাবে, ব্যবসায়িক ওয়েতে। সে কিন্তু ওই কিছু বলার আগেই তারা যা যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে যুক্তরাষ্ট্র থেকে, সেখানে কিন্তু ট্যাক্স গুলো তার মতো করে কমিয়ে দিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা যখন চিঠি লিখেছিলেন, সেখানে কিন্তু বিভিন্ন পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্য আমরা আমদানি করি তার উপরে 50% ট্যাক্স বিভিন্ন ভাবে কমিয়ে দেওয়ার কথা তিনি ঘোষণা করেছিলেন। তো সেই জায়গাটার আসলে বাস্তবায়ন কতটা ঘটেছে আমি ঠিক জানি না। আপনি যদি জানেন যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্য আছে, আমরা তো জানি না, যারা ইম্পোর্ট করি 700% পর্যন্ত বাংলাদেশে ট্যাক্স আরোপ করা হয় অসংখ্য বাধা। জি, সে ধরনের লিকার জাতীয় পণ্য। তো সেই জায়গাগুলো তো যুক্তরাষ্ট্র দেখে। আমি যতটা না এখানে ট্রাম্প প্রশাসনের জিও পলিটিক্স দেখি, তার চেয়ে দেখি ট্রাম্পের ব্যবসা বাণিজ্য। আসলে তিনি তো একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন, আমরা সবাই জানি। তার এই ম্যাডম্যান পলিসির জায়গায় তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী, দর কষাকষিতে শিখেছেন। ইন্টারন্যাশনাল এক্সপ্লেইনাররা তাই বলছেন, তাই প্রয়োগ করেছেন। উনি দেখছেন আমি লাভবান হব কোত্থেকে। তো আমরা যে লাভের কথা বলছি, তার কাছ থেকে যে পণ্য আনি, সেখানে যে আমরা ছাড় দিয়েছি, দেওয়ার কথা বলেছিলাম, দুঃখিত, সেটা আদৌ আমার মনে হয় আমরা এখনো দেওয়া শুরু করিনি। করেছি কিনা আমি ঠিক জানি না। জি জি, আব্দুল্লাহর কাছে আমি একটু শুনি যে আসলে ওই যে কথাটা বললেন হারুন রশিদ। হ্যাঁ, এই বিষয়টি ঘোষিত হয়েছে এবং এটা নিয়ে কাজ চলছে। আমি যতটা জানি যে এখানে যুক্তরাষ্ট্রে আমাদের আমদানির বিষয়টাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে একাধিক বৈঠকেই নিয়ে আলোচনা হয়েছে এবং এটা সরকারের উচ্চ পর্যায় থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূস ঘোষণা করেছেন যে আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের আমদানি বাড়াতে হবে এবং আমদানির ক্ষেত্রে যতটুকু ছাড় দেওয়া যায় সর্বোচ্চ ছাড় দিলেই পরে আমাদের এই জায়গাটাতে ট্রাম্প যেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেই অস্ত্রটা যদি আমরা মোকাবেলা করতে হয়, আমাদের প্রধানত উপায় হচ্ছে এটা। এর বাইরে নানান সম্পর্কে এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যখন এই আশাবাদগুলোর জায়গা ছিল তখন কিন্তু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ছিলেন ইলন মাস্ক। ডক্টর ইউনূসের সাথে তার একটি ভালো গভীর সম্পর্কের জায়গা ছিল। সেখানে আমরা কিছু তার যে স্টারলিংকে এখানে আমরা জায়গা দিয়ে আমরা সেই সম্পর্কটা গড়ে এই শুল্ক সুবিধার জায়গাটাতে আমরা একটা সুবিধা পাওয়ার আশাবাদী ছিলাম, কিন্তু ঘটনাচক্রে সেটা কিন্তু ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এটাও একটা যে আশাবাদের জায়গাটাতে হোঁচট খাওয়ার এটাও একটি জায়গা। তো চেষ্টাতে ছিল না তা না, এটা কৌশল হিসেবেই কিন্তু এটা করা হয়েছিল। সেই কৌশলটা ঘটনাচক্রে সেটা এখন আর কাজে লাগছে না। এই জায়গাগুলো সরকারের পক্ষ থেকে আন্তরিকতা প্রচেষ্টার অভাব আছে, আমি সেটা দেখছি না। আমি দেখছি যে চেষ্টা আছে, কিন্তু সে জায়গাতে ফলাফল কতটুকু কি হলো না হলো সেটা আমাদের হয়তো আগামীকাল অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করবো, একটা বিরতি নিয়ে এসে আবার আলোচনা যুক্ত হবো। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। হারুনুর রশিদ, যেই আলোচনাটা মাঝখানে একটু স্থবির হয়ে গেছিল, এখন আবার বিএনপির একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যেসব মব আরও বেড়ে গেছে, মব করে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, এখনও গণতন্ত্র চর্চা করা যাচ্ছে না, এটা আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন। আপনি কি মনে করেন যে নির্বাচন পেছানোর না হওয়ার একটা পায়তারা চলছে? আমি ধরেন পায়তারা শব্দটির সাথে আমি একমত না হয়ে আমি আপনাকে কিছু ঘটনা বলতে পারি। সেটা যদি বলি তাহলে আপনার কাছে খুব স্পষ্ট হবে যে নির্বাচন নিয়ে সংশয়ের জায়গা কতগুলো তৈরি হয়েছে অলরেডি। সেটি আপনাকে আমি খুব স্পষ্ট করে যদি বলি, আপনি দেখেন কয়েকটা পয়েন্ট আমি আপনাকে এখানে খুব স্পষ্ট করে বলি যে সামনে যেগুলো চলে আসছে। এক হচ্ছে, আমি যদি বলি সামনে চলে আসছে সর্বশেষ মব তো একটা আছে, সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি সামনে চলে আসছে এবং অনেকেই এটা নিয়ে কথা বলছে।
নির্বাচনের আগে জুলাই সনদ এবং মৌলিক সংস্কার, 3 স্থানীয় সরকার নির্বাচন আগে, যেটা সরকারও সক্রিয়, আইন শৃঙ্খলার অবনতি এবং মব, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড, এটা সর্বশেষ যেটি জামায়াত গতকালকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন ধরেন এই বিষয়গুলো তো আপেক্ষিক, ধরেন অনেকগুলো বিষয় আপেক্ষিক। ধরেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাখ্যা কি, মানে এখন কি ধরেন এই লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টাই তোলেন, তাহলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন আছে। তো সেটা যদি হয়, যদি প্রশ্ন ওঠে, তাহলে তারা যদি লেভেল প্লেইং ফিল্ড না দিতে পারে, তাহলে তো অন্য হিসাব গেল। ধরেন আপনি সংস্কার কতটি, মৌলিক সংস্কার কোনটা? এখন ধরেন এই যে সংস্কার কমিশনগুলো, তারা কিন্তু এমন কিছু সংস্কার সরকারের কাছে পাঠিয়েছে প্রস্তাব, যেগুলো আপনি সংবিধান সংশোধন করা ছাড়াও কিন্তু করে দিতে পারেন। সেগুলো কিন্তু এই সরকার একটাও করে না। দেখেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু প্রফেসর ইউনূস সাহেব লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করলেন। বৈঠকে ফেব্রুয়ারির ইঙ্গিত দিলেন প্রথম সপ্তাহ। আনুষ্ঠানিকভাবে বা কোনোভাবে নির্বাচন কমিশনকে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে কিন্তু বলা হয়নি। আমি গতকালকে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন আমার পর্যায়ে আমি কোনো নির্দেশনা পাইনি বা কোনো ইঙ্গিত পাইনি, তবে আমরা ফেব্রুয়ারি মার্চ যখন বলেন তখনই নির্বাচনের জন্য আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। এই আমি বিভিন্ন ইস্যু বলতে পারি, মব ভায়োলেন্স যেটাকে বলেন, সেটা তো আমরা দেখছি আবার থানা আক্রমণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হচ্ছে। তো এটি নিয়ন্ত্রণের দায়িত্ব কার? এটি খুব বড় প্রশ্ন। আপনি পুলিশ বাহিনীকে 10 মাস 11 মাস 12 মাস হয়ে যাচ্ছে, পুলিশ বাহিনীকে তো শক্ত পায়ে দাঁড়াতে দিতে হবে। তো এই মব ভায়োলেন্স গুলো যখন ক্রিয়েট হয়, তখন সেগুলোকে তো আপনার অবশ্যই আপনার সরকারের একটা দায়িত্ব আছে। আবার যে অপরাধ করে সে যে অপরাধী না সেটি বলার কিন্তু স্কোপ নাই, তাকেও তো আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে এগুলাকে মূলত আপনার একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। সেটি যদি না পারা যায়, তাহলে এই ইস্যুগুলো যদি সামনে রেখে রেখে আপনার নির্বাচন, আপনি দেখেন নির্বাচনের প্রতিপক্ষ করা হচ্ছে এই বিষয়গুলোকে, সেখানে কিন্তু একটি সংশয় সৃষ্টির যথেষ্ট জায়গা আছে। আমরা ভেবেছিলাম যে লন্ডনের বৈঠকের পরে আসলে নির্বাচন মুখী হবে, কিন্তু ধরেন সংখ্যানুপাতিক নির্বাচন যেটা, সেটি কারুর পছন্দ কারুর অপছন্দ। কিন্তু এইটা কিন্তু আবার আপনি খেয়াল করবেন, এটা নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের কিন্তু খুব বেশি মাথা ব্যথা বা এটা নিয়ে কোনো প্রস্তাবনা নাই। তো সেক্ষেত্রে সংখ্যানুপাতিক নির্বাচনটি আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যখন হলো, সেখানে কিন্তু জামায়াতের লোকজন ছিলেন, এনসিপির লোকজন ছিলেন, সেখানে গণ অধিকার পরিষদ ছিলেন, বিভিন্ন রাজনৈতিক সবাই সমর্থন দিয়ে বিষয়টা ফোকাসড হয়ে গেল। তো এটি তো একটি নির্বাচন পদ্ধতি এবং এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা আলোচনার অনেক জায়গা আছে। তো সেটি যদি করতে চান তো সেটা তো 1 বছর লাগবে, সেটা হয়তো ডেমি করেও দেখা যায়। মানে এই বিষয়গুলো আমি মনে করি কিছু বিষয় সংশয় তৈরি করেছে। জি, বিচার প্রক্রিয়া তো অবশ্যই স্পষ্ট হতে হবে। আমি মনে করি যে এই বিচার প্রক্রিয়ায় স্পষ্টতা আসা শুরু করেছে। যেমন শেখ হাসিনার তো এরই মধ্যে একটা তো কারাদণ্ড হয়ে গেছে, 6 মাসের কারাদণ্ড হয়েছে। আমার মনে হয় যে ফেব্রুয়ারি আগে তার মিনিমাম গণহত্যার যে মামলা, তার 1-2টা ট্রায়াল হয়ে যাবে। এখন এটি তো পুরো যত মামলা হয়েছে সব শেষ করতে তো কয়েক বছর লেগে যাবে। তো এই জিনিসগুলো সংস্কারের সহজ হিসাব আমি আপনাকে বলি, এই যে ঐক্যমত্য কমিশন আলোচনা করতে বসে, কেন বসে? আমরা যদি সবাই একমত হই, তাহলে তো আর এই আলোচনার দরকার ছিল না। এটি তো বিএনপির কথা। আপনি স্টেক হোল্ডার কাকে বলে বা অংশীজন কাকে বলে? অংশীজন হলেন তারা যারা আমার সঙ্গে একমত এবং যারা আমার সাথে দ্বিমত, এই 2 গ্রুপ মিলেই অংশীজন। তো অনেক সময় মনে হয় যেন দ্বিমত পোষণ করলে তিনি বিরোধী পক্ষ, তিনি আর অংশীজন নান। এখন যেটা হচ্ছে, যে যে বিষয়গুলো একমত হওয়া গেছে আপনি সেগুলো নিয়ে কাজ করেন। সেই কথাটাই তো মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে যে বিষয়গুলো একমত হয়েছে সেগুলো আগে করে তারপরে পরবর্তী নির্বাচিত সরকার করার কথা। কিন্তু তারপরেও এটা নিয়ে এত ভোর পেঁচ। আবার যে এম আব্দুল্লাহ এনসিপির পক্ষ থেকে আজকেও ডিক্লারেশন দেওয়া হয়েছে, বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এই থ্রেডগুলো গণতন্ত্র চর্চার জন্য ভালো কিনা? এই নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন করে সবকিছু করা হচ্ছে, কিন্তু কেন যেন আমি সেই থ্রেডগুলো পাচ্ছি কেন? এম আব্দুল্লাহ, দেখেন, রাজনীতিতে এইসব থাকবেই, এসব থাকবে, এটা নিয়েই রাজনীতি, এটাও একটা রাজনীতি। এই যে থ্রেড থাকবে, চাপ দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা হবে, এটাই তো রাজনীতি। বাংলাদেশের মতো দেশের রাজনীতিটা কিন্তু আমরা সবসময় এরকমই চিত্র দেখে আসছি।
যে বিষয়গুলো হারুন রশিদ ভাই যেগুলো উত্থাপন করলেন, এতে অনিশ্চয়তা যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তফসিলে আসছে ততক্ষণ পর্যন্ত অনিশ্চয়তার কথা আপনি বলতে পারবেন, এটা যে কেউই সেটা প্রেডিক্ট করতে পারেন, অনিশ্চয়তার কথা বলতে পারবেন। কিন্তু আমি যতটা বুঝি যে এটা ফেব্রুয়ারির যে ডেডলাইনের ব্যাপারে আলোচনা হয়েছে এবং সেই সময়ে নির্বাচনের একটা প্রস্তুতি ভিতর থেকে চলছে। প্রধান নির্বাচন কমিশনারের অত্যন্ত ঘনিষ্ঠ লোকজনের সাথে এর মধ্যে আমার কথা হয়েছে, তিনি যাদের সাথে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন, এ ধরনের লোকজনের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। তো আমি যেটা জানি যে ফেব্রুয়ারিকে নির্বাচনের সময় ধরেই প্রস্তুতি চলছে, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ততক্ষণ পর্যন্ত তিনি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সরকার তাকে সেভাবে ঘোষণা করবে। আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করে, তারপরে নির্বাচন কমিশন বিস্তারিত তফসিলটা দেয়। এটাই হলো নির্বাচনের যে জাতীয় নির্বাচনের পদ্ধতি। একই স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে একই বিষয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে তারা তফসিল দিতে পারে। এই অবস্থা নির্বাচন কমিশনের আছে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশনকে সংস্কারের যে কথাটা বলছি, সংস্কারের মধ্য দিয়ে পুরো নির্বাচনের এখতিয়ারটা, এই জাতীয় সবকিছু সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারটা তাদের কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাই আমাদেরকে নির্ভর করতে হবে যে ডক্টর ইউনূস সরকার যখন গ্রিন সিগন্যাল দিবে, যখন বলবে, তখনই কিন্তু তারা এটা। এনসিপির কথা বলছেন, তারা কিন্তু শুরু থেকেই এই দাবিটা করে আসছেন এবং এটা আমি মনে করি এটা এনসিপির দাবি না, এটা জুলাই অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের সাথে জনদাবিরই এটা কিন্তু একটা অংশ, জনগণের প্রত্যাশার একটা অংশ যে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচারের দৃশ্যমান অগ্রগতি দরকার। এই অগ্রগতিটা আমরা দেখছি এখন, এটা একটা আশাবাদের জায়গা। কিছু কিছু অগ্রগতি হচ্ছে। 10 তারিখে সম্ভবত একটা অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত আছে 10ই জুলাই, এবং এরই মধ্যে যেটি হয়েছে, আপনি যে সাজার কথা বলেছেন, এটা হচ্ছে একটা আদালত অবমাননা মামলা একটা সাজা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে গণহত্যার বিচারের যে অগ্রগতি, সেই জায়গাটাতে অগ্রগতি কাঙ্ক্ষিত জায়গায় এখনো যায়নি। দ্বিতীয় আদালতটি গঠনের পরে কিছুটা গতি পাচ্ছে এবং শুধু শেখ হাসিনার বিচার নয়, তার সঙ্গে আরো যারা অভিযুক্ত আছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশ কর্মকর্তা, তাদের এই বিষয়গুলো এখানে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এছাড়া আপনি যদি বলেন যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের দাবি জোরালোভাবে তুলছে জামাত ইসলামী, আমি এটার মধ্যেও এটাতে আমি কোনো সংকট দেখি না। কারণ এই রাজনৈতিক দলগুলো এমন কিছু দাবি তাদের হাতে রাখবে যেটা দিয়ে বার্গেনিং এর মাধ্যমে তারা আলটিমেটলি যেটা কাউন্টার আদায় করে নিতে পারে, লক্ষ্য অর্জনের জন্য তারা কিছু শক্ত দাবি তারা হাতে রাখবেই। বিএনপিও সবগুলোর ব্যাপারে এখনই একেবারে সায় দিয়ে দিচ্ছে না, সেভাবে জামাতও এমন একটি ইস্যুর সামনে নিয়ে এসছে, এটা নিয়ে তারা শেষ পর্যন্ত একটা চাপে রাখার, বার্গেনিং করার মধ্য দিয়ে, যদিও আমি ব্যক্তিগতভাবে এ ধরনের নির্বাচনের ব্যাপারে, পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারে আমি মনে করি না এটা উপযুক্ত দাবি। কারণ এতে করে আমার ধারণা যে সবচেয়ে বেশি লাভবান হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার এটার সুযোগ হবে এই পদ্ধতিতে। কারণ আওয়ামী লীগ যদি দল হিসেবে যদি অংশগ্রহণ নাও করতে পারে, যে কোনো একটা ধরুন কাছ থেকে তারা ধরে নিল যে তারা যদি নির্দেশনা দিয়ে দেয় দলীয় নেতা কর্মীদের যে সবাই কাস্তেতে ভোট দেও, সেখানে যদি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা কিন্তু আবির্ভূত হয়ে সেখানে তাদের মাধ্যমে, কারণ প্রার্থীগুলো মনোনীত হবে সেক্ষেত্রে পরে, তো সে কাদেরকে এমপি করা হবে। তো এই জায়গাটাতে পিয়ার পদ্ধতিতে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ, আমি বিশ্বাস করি। তো এই চিন্তাটা, এই ধরনের দাবিটা কিভাবে আসছে, এটা সুচিন্তিত কিনা, এগুলা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখানে বিচক্ষণতার জায়গাটাতে, দূরদর্শিতার জায়গাটাতে অভাব আছে, যারা এটা নিয়ে একদম পরিষ্কার। আর একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে আসি, তারপরে আমি অন্য আলোচনা যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। দর্শক আপনারা থাকবেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আরো একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এম আব্দুল্লাহ এবং হারুনুর রশিদ। স্বাগত আপনাদের দুজনকে আবার। হারুনুর রশিদ, জাতীয় পার্টির প্রসঙ্গে একটু আপনাদের কাছ থেকে মন্তব্য নিতে চাই। গতকাল হঠাৎ করে 3 জনকে বহিষ্কার, আজকে আবার বহিষ্কৃতরা প্রেস কনফারেন্স করে তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। এই দলটা কিন্তু সেই 96-র পর থেকে বেশ ভালো অবস্থানে ছিল, সরকারের থেকে বা সরকারের ছায়ার মধ্যে থেকেও, কিন্তু এখন এমন একটা অবস্থা, দলটাকে আর খুঁজে পাওয়া যাবে না, এখন এমনিতেই ব্রাত্য।
আমার যেটা মনে হচ্ছে যে জাতীয় পার্টির এই যে বিষয়টি আপনি সেটি হচ্ছে অভ্যন্তরীণ, এটা বাইরের কোনো চাপ বা অন্য কোনো বিষয় আমার কাছে এটা মনে হচ্ছে না। কারণ জাতীয় পার্টি আপনি তো জানেন, আপনি নিজেও বলছিলেন যে নানা ধরনের এটি তো একটি পরিবারতান্ত্রিক একটি দল। ধরেন সেক্ষেত্রে জিএম কাদের সাহেব সবসময় মনে করেন যে তার জন্য চ্যালেঞ্জ হতে পারে এমন কাউকে তিনি আসলে এগোতে দিতে চান না। রাখবেন না। হুম। সেই ঘটনাটা এখানে ঘটেছে। আপনি ব্রিটিশ শামীম হায়দার পাটোয়ারিকে এখানে মহাসচিব করা হয়েছে। তিনি ইয়াং তরুণ, তিনি সেটা ঠিক আছে। কিন্তু যাদেরকে বাদ দেয়া হলো তারা পার্টির কিন্তু যদি জাতীয় পার্টির বিষয়টা ধরেন, পার্টির দ্বারা পরীক্ষিত লোক, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিতে আছে। তো আমরা তো ভিতরের খবরটা জানি না। সেখানে কেউ বলছেন যে যারা বহিষ্কৃত হয়েছেন তারা বলছে দুর্নীতিকে চ্যালেঞ্জ করার জন্য তাদের এই পরিণতি। আবার ওনরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তো আমি যেটুকু কথা বলেছি সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আসলে সামনে এই জাতীয় পার্টিকে জিএম কাদের পুরোপুরি কবজায় যাতে রাখা যায় সেজন্যই আসলে এই ব্যবস্থাপনা করা হচ্ছে। এমনিতে আপনি সাম্প্রতিক জরিপগুলোতে যদি দেখেন, জরিপ সবসময় বিশ্বাস করতে হবে তা না। জাতীয় পার্টি একসময় তো থার্ড লার্জেস্ট দল হিসেবে আমরা বিবেচনা করতাম। আপনার লেটেস্ট জরিপটা যদি দেখেন, সানেন যেটা করলো তাতে কিন্তু আর ফোর্থ পজিশনে তাদের অবস্থান। যদি আমরা যদি আওয়ামী লীগ তো নাই এখানে আর, সেক্ষেত্রে আপনার আপনার বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, তারপরে জাতীয় পার্টির অবস্থান চলে গেছে। সুতরাং এই দলটি ক্ষয়িষ্ণু একটি দল। কারণ হচ্ছে এই দলটি তো আঞ্চলিক দল, আপনি এটাও ভালো জানেন যে একটি এলাকা কেন্দ্রিক দল। সেক্ষেত্রে আবার তাদের অভ্যন্তরীণ ক্ষমতার একটা লড়াই সবসময় চলে। জাতীয় পার্টি তো আবার একটা চাপেও আছে। আপনি তো জানেন যে জাতীয় পার্টির রাজনীতিও বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি কিন্তু এনসিপির পক্ষ থেকে আছে, কারণ তাদেরকে স্বৈরাচারের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে তাদের ভেতরে কোনো একটা ঘটনা ঘটছে সেটা বোঝা যায়, কিন্তু এ দিয়ে তার দল শক্তি সঞ্চয় করতে পারবে না। আর সামনে নির্বাচনে তাদের অংশগ্রহণ এখন পর্যন্ত যদি বলেন তাহলে তো আইনগতভাবে ঠিকই আছে, এবং ওই পর্যায়ে তারা কোথায় যাবেন সেটিও আসলে এখনো বলা যায় না। আর জাতীয় পার্টির ভেতরে নতুন কোনো প্রক্রিয়া হচ্ছিল কিনা যাদেরকে বহিষ্কার করা হয়েছে সেটাও খুব স্পষ্ট না, তবে দু একদিন স্পষ্ট হবে বলে আশা করি। জি, এম আবদুল্লাহ, সে জায়গাটায় জাতীয় পার্টিকে নিয়ে অবশ্য কখনোই কতটুকু আশা ছিল এটা আপনি ভালো বলতে পারবেন। তারপরেও জাতীয় পার্টির মধ্যে গণতান্ত্রিক চর্চা, অনেকেই বলেন গণতান্ত্রিক চর্চা নাই। গণতান্ত্রিক চর্চা আসলে বাংলাদেশে কোন দলের মধ্যেই বা আছে? সেক্ষেত্রে জাতীয় পার্টি এমনিতেই হচ্ছে মানে প্রতিষ্ঠার দিক থেকে চেয়ারম্যানের হাতে সব ক্ষমতা, যাকে ইচ্ছা তাকে বসাতে পারবে, যাকে ইচ্ছা তাকে বের করে দিতে পারবে। এটি গণতান্ত্রিক একটা দল হইতে পারে কি? জাতীয় জাতীয় পার্টির এবারের সংকটটার মানে মাত্রাটা একটু ভিন্ন ধরনের। কারণ এর আগে জাতীয় পার্টি যতবার এই ধরনের ক্রাইসিসে পড়েছে এটার পেছনে বলা হতো যে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটা প্রভাব কাজ করেছে এবং তাদের চাপের মুখেই বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে। এবারে কিন্তু সে ধরনের কোনো বিষয় না। এবারে যেটা জানা যাচ্ছে, আমরা সংবাদকর্মী হিসেবে খোঁজ খবর রেখে যেটা জানতে পারছি সেটা হলো জাতীয় পার্টির মধ্যে সাংঘাতিক রকম একটা হতাশার পতিত এই দলটি এখন। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করতে গিয়ে সেখানে সুবিধা ভোগ করেছে ঠিকই। জিএম কাদের যেটা স্বপ্নেও ভাবতে পারতেন না তিনি সেরকম একটি জাতীয় সংসদের মতো জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন, সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। এটা হয়তো জাতীয় পার্টির স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা, কিন্তু এটা একেবারেই একটা অসম্ভব ব্যাপার ছিল। তো সেই সুবিধাগুলো ভোগ করার ফলাফল এখন তারা ভোগ করছেন, যে তাদের এখন অবস্থা একেবারেই নাজুক অবস্থা, যেটা কোথাওই কোনো তেমন কোনো রাজনীতিতে তাদের তেমন কোনো অবস্থান নাই। তো এই পরিস্থিতিতে জাতীয় পার্টির একটি অংশ চাচ্ছে যে সেখানে এই জাতীয় পার্টি থেকে যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় দল, সেই দলের সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে কোনো একটা কিছু করতে চাচ্ছিল, এরকম একটা গুঞ্জন আছে। সেই গুঞ্জনের অংশ হিসেবেই হয়তো এই অ্যাকশন রিঅ্যাকশন। আমরা যেটা জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ এবং যে মহাসচিব বহিষ্কৃত যে সংবাদ সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলনের বক্তব্যটি আমরা শুনেছি। সেখানে তারা একদম গঠনতন্ত্র পড়ে শোনাচ্ছেন যে এই দলে কোনো গণতন্ত্র নাই, দেখেন সমস্ত ক্ষমতা চেয়ারম্যানকে দেয়া আছে। আবার সেখানেই গঠনতন্ত্র পড়ে শোনানোর পরে আবার তারা বলছেন যে যে মহাসচিবকে যে সরানো হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ, তিনি এখন মহাসচিব আছেন। তো তাহলে আপনি গঠনতন্ত্র পড়ে শোনাচ্ছেন যে গঠনতন্ত্রে এই ক্ষমতা দেয়া আছে, আবার বলছেন যে
এটা অবৈধ হয়েছে। তো এটা তো একটা এক ধরনের স্ববিরোধী কথা, যে তাহলে তো গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদের এটা করেছেন, যদিও এই গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই এখানে। লিমিটেড কোম্পানির মতো একজন এমডি, লিমিটেড কোম্পানির মালিক, এমডি, চেয়ারম্যান যে কোনো সময় যে কোনো কর্মচারীকে যখন তখন বের করে দিয়ে গেট আউট করে দিতে পারেন, এরকমই একটি দল এটা আমরা জানি। কিন্তু এটার যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, এটার অবস্থানটা এতটাই নাজুক যে কোথাও একটি আসনও আগামী নির্বাচনে, যদি একটি ন্যূনতম একটা সুষ্ঠু নির্বাচন হয়, একটি আসনও তাদের পাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন। সেখান থেকে যদি কোনো নেতা যাদের এলাকায় মোটামুটি একটা প্রভাব আছে বা ভালো ভোট ব্যাংক আছে, তারা যদি সম্ভাবনাময় যারা ক্ষমতা যাবে তাদের সাথে বোঝাপড়া করে তারা দু একটি আসন নিতে পারে কিনা, এই জাতীয় বোঝাপড়ার জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, এ ধরনের একটা গুঞ্জন কিন্তু আছে। সেই প্রেক্ষিতেই এ ধরনের বহিষ্কারের ঘটনা ঘটেছে আমার ধারণা। তো আমার ধারণা যে কোনো কিছুই কাজে দেবে না তাদের। তাদের এতটাই গত 15 বছরে তারা নিজেরা নিজেদেরকে এতটাই পচিয়েছে যে এরা কোনো কৌশলই আগামী দিনে জাতীয় পার্টিকে সদে আবার প্রতিনিধিত্ব পাবে এমনটা আমার হিসাব নিকাশ বলে না আর কি, ন্যূনতম কোনো হিসাব নিকাশও বলেন। হারুন রশিদের কাছে শেষ মন্তব্য শুনতে চাই। ওই যে আব্দুল্লাহ ভাই বলছিলেন সেই জায়গাতে একটু অ্যাড করতে চাই, যেমন অতীতে জাতীয় পার্টি ভাঙার পেছনে আব্দুল্লাহ ভাই বলছেন একটি গোয়েন্দা সংস্থা, একদম সরাসরি বলা যায় যে আপনার তখনকার সরকার, শেখ হাসিনার সরকার যখন মনে হয়েছে জাতীয় পার্টিকে তার কাজে ব্যবহার করা যাচ্ছে না, তখনই ভাঙন ধরাতো, অর্থাৎ কন্ট্রোলে রাখতো। জাতীয় পার্টি তো গৃহপালিত দল হিসেবে তখন স্বীকৃতি পায়। তো সেই খেলা তখন চলতো, কখনো রওশনকে ব্যাক করা, কখনো জিএম কাদেরকে ব্যাক করা। জাতীয় পার্টিটা ছিলই মানে আওয়ামী লীগের একটা খেলাধুলার অংশ। তো সেটা তো গেল। এখন হচ্ছে নতুন কোন খেলাধুলায় এটা তৈরি হয়েছে কিনা। তবে একটি বিষয় আমি বলে রাখি, ধরেন জাতীয় পার্টির ভোট, আওয়ামী লীগ যেহেতু ইলেকশন করতে পারবে না, সুতরাং তাদের ভোট, এটা নিয়ে কিন্তু অন্য রাজনৈতিক দলের মধ্যে হিসাব নিকাশ আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। একদম পরিষ্কার। হারুন রশিদ, এম আব্দুল্লাহ, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময়। দর্শক, এই ছিল ZSRM নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সংবাদ।